আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এতটুকু চ্যানেল ইউটিউবের অ্যালগোরিদমে যা তলিয়ে যাওয়ার কথা ছিল ব্লগ না দেওয়ার জন্য, তাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন বলে। কৃতজ্ঞ কারণ কমেন্টের, মেসেজের, হোয়াটসঅ্যাপের উত্তর না পেয়েও আপনারা মুখটা ফিরিয়ে নেননি আমার থেকে। গত 2-3 মাস ধরে বড় অনিয়মিত আমি। প্রত্যেক দিন একটা ব্লগ বানানোর পরে মনে হয় এবার থেকে নিয়মিত বানাবো, কিন্তু শারীরিক কারণে আর আরও অন্যান্য কারণে পেরে উঠছি না। তবুও আপনারা যে আমাকে এভাবে আদরে ভালোবাসায় ভরিয়ে রেখেছেন, এইটা আমার এই অসুস্থ শরীরেও অনেকটা শান্তি দেয়। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমরা ঠিকঠাক আছি। আসলে আমার শরীরটা না ভালো যাচ্ছে না, তো এই জন্য আমি ব্লগ বানাতে পারছিলাম না। আর আজকে একটা ব্লগ বানাচ্ছি। গত শুক্রবার আমি ডাক্তারের কাছে গেছিলাম, ব্লাড টেস্ট সমস্ত কিছু হয়েছে। আর আজকেও আবার শুক্রবার আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আর ওই ব্লাডের রিপোর্টগুলো সব এসছে, সেগুলোতে দেখা যাবে যে কী কী প্রবলেম আছে বা কী কী হয়েছে। এখানে আসার পর থেকে যাই হোক, ওয়েদারের সাথেই হোক, নতুন দেশ, নতুন রুটিন, যাই বলুন না কেন, মোটের ওপর আমি একেবারেই পেরে উঠছি না। সেই জন্যই হয়তো এত লম্বা গ্যাপে গ্যাপে হয়তো মাসে 1-2 করে, এই মাসে তো হয়তো 2 ব্লগ বানিয়েছি। তো আমি সত্যি পেরে উঠছি না। আপনারা একটুখানি ধৈর্য ধরে থাকবেন আমার সঙ্গে, পটুম্যানের সঙ্গে আর কি বলবো। তো পটুম্যান এখন স্কুলে গেছে। এখন তো এখানে ওয়েদারটা ঠিকঠাক হয়েছে, ঠান্ডা যে চলে গেছে তা নয়, ওই মোটামুটি 8-10 এরকম টেম্পারেচার থাকছে। আবার কখনো কখনো গরমও পড়ছে, এরকম অবস্থা। আর বাইরেটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে উঠেছে একেবারে। এই গাছগুলো আপনারা দেখেছেন বরফের মধ্যে কিভাবে দাঁড়িয়েছিল, আর আজকে কি সুন্দর সবুজে ভরে উঠেছে চারপাশ। তো ঘরেরও অল্প টুকটাক পরিবর্তন হয়েছে, আপনাদের সাথে তো সবটাই শেয়ার করি, করব, নিশ্চয়ই করব। আমাকে একটু সময় দেবেন, কমেন্টের উত্তর দিতে পারছি না বা মেসেজের উত্তর দিতে পারছি না, তো রাগ করবেন না, হ্যাঁ? ভালো থাকবেন সবাই। আর চলুন তাহলে আজকের দিনটা শুরু করি। এখানে জানেন তো, ব্লাড টেস্টের জন্য পটুকে নিয়ে আমরা একটা জায়গায় গেছিলাম, আপনারা দেখেছেন, পটুর ব্লাড টেস্ট করাতে। কিন্তু আমাদের যিনি পিসিপি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, তো ওনার অফিসেই বা যেখানটায় উনি দেখেন আর কি, তো ওখানেই ব্লাড টেস্ট হয়। আমার আর ছন্দকের হলো, ছন্দকের আগেই হয়েছে, আমার এইবারই প্রথম হলো। আর রিপোর্টও ওখান থেকেই পাবো। অনলাইন আমাদের ওখানে যেরকম পাঠিয়ে দেওয়া হতো সেটা হয়নি এখনও, হয়তো অ্যাপে গেলে দেখতে পাবো, আমার দেখাও হয়নি, সময় পাইনি বলে। তো দেখা যাক কি হয়। আমার কিন্তু অনেক কিছুই, ডায়াবেটিস বলুন, কোলেস্টেরল বলুন, অনেক কিছুই লাস্ট 2-3 বছর ধরে সবই বর্ডার লাইন। একটা স্ট্রেস, একটা টেনশন তো থাকেই। যতই মন ভালো করার কথা বলি না কেন, ভেতরে ভেতরে তো একটা স্ট্রেস থাকেই। সেই সমস্ত কারণেই বা আমার লাইফস্টাইলই বলুন, সমস্ত কিছু মিলিয়ে হয়তো এবারে একটু ভয় করছে যে গিয়ে বকা খাবো হয়তো, বর্ডার লাইনগুলো সব টপকে গেছে হয়তো, এই সমস্ত কিছু ভেবে। তো চলুন যাওয়া যাক, দেখি গিয়ে কী হয়। শরীর খারাপকে কোনোদিনও কন্টেন্ট বানাইনি, আজও বানাবো না। তবে যতটুকু আপনাদের না জানালে নয়, সেটাও জানাবো। এবারে শরীর খারাপ আর ওই 1-2 সপ্তাহে সারবে না। 1-2 আজীবন খাওয়ার ওষুধও যোগ হলো, আর অনেক টেস্ট আর অনেকটা দীর্ঘ চিকিৎসার পথ রয়েছে এখন সামনে। ব্যাস এইটুকুই জানাবো আমার শরীর সম্বন্ধে আপনাদেরকে। আমি জানি আপনারা বাকিটা বুঝে নেবেন। আমি শুধু পটুর থেকে একটা দিন বেশি বাঁচতে চাই, তার বেশি আর কিছু চাহিদা আমার নেই। এই মন ভালো করা গানটা শুনেছেন কেউ? আজকাল শুনি, ভালো লাগে এই গানটা বেশ। আর ছন্দকেরও হাতটা মুচকে ছিল, সেটারও আজকে ডাক্তার দেখানো হলো, চিকিৎসা হলো। তবে এই সব নিয়ে আমরা নড়বড়ে গল্প বলতে মাঝে মধ্যেই ফিরে আসব। চলুন আজকে একটা পুরনো গল্প বলি। এটা গত শনিবারের গল্প। মেঘলা দিন আর ঝাপসা কাচে শহরটা দেখতে দেখতে 7 সকালে বেরিয়েছি আমরা পটুর থেরাপির জন্য। আর যেহেতু শনিবার, সকাল 10:30টায় পটুর স্পিচ থেরাপি থাকে। তবে মেঘলা আজকে শুধু ওয়েদার নয়, মেঘলা পটুর মনও। কারণ ও এই দিনটা বুঝতেই পারে আগের থেকে যে ওর থেরাপি আছে, আর থেরাপিতে যেতে পটু কোনো দিনই ভালোবাসে না। একরকম রাস্তাঘাট আর বিল্ডিংয়ের মাঝেও কীভাবে যেন চিনে রেখে দেয় সবটা। মুড ভালো নেই, কাঁদতে কাঁদতে ঢুকছে।
পটু ঢুকে গেছে, আমি ওয়েটিং এরিয়ায় এখন ওয়েট করছি। 0.5 ঘন্টা থেরাপি হবে। আর সোমবার বিকেল 4:30টায় পটুর ওটি স্লটও পাওয়া গেছে, তো সোমবার থেকে ওটিটাও শুরু হবে। আর আজকে আমাদের একটা একটু খাওয়া দাওয়া আছে, সেটা হচ্ছে শুধু শনিবার হলেই পটলাক হয় এরকম কিছু নয়। ইন্দ্রাণীকে তো আপনারা চেনেনই, ওদের বাড়িটা শিফট করছে, মানে অন্য একটা ভাড়া বাড়িতে ওরা যাচ্ছে। তো আগামীকাল হচ্ছে ওদের শিফটিং, সেজন্য আজকের রাত্রিবেলাই ওদেরকে আমরা খেতে বলেছি। আর কালকে সারাদিন ছন্দক ওখানে থাকবে, যা যা প্রয়োজন করবে আর কি। তো যেহেতু কোনো শিফটিং হলে কিচেনটা তো প্যাক হয়ে যায় একদিন আগে, আবার ওখানে যাবে যেদিন সেদিনও রান্না হবে না, আবার পরের দিন আনপ্যাক করে সব সেট করতেও সময় লাগবে। সেই জন্য মানে বন্ধুরা এক একজন এক একদিন ওকে বলেছে। আমরা এই শনিবার রাত্রিটা ওদেরকে আমাদের কাছে আসতে বলেছি, একটু গল্প টল্প করবো, খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে। পরের দিন হচ্ছে ওদের মেন শিফটিংটা। তো রান্নাবান্না করবো, এখনও কিছুই কেনাকাটা হয়নি। পটুকে থেরাপি করিয়ে বাড়িতে নিয়ে যাব, তারপরে ছন্দক জিনিসপত্র কিনে দিয়ে ও আবার গাড়ির একটা সার্ভিসিং আছে ডিউ, ওটাতে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা জানেন যে ইন্দ্রাণী, গৌরব দা এরা কিভাবে আমাদেরকে প্রথম দিন থেকে, যবে থেকে ওদের সাথে আলাপ হলো এখানে এসে, তবে থেকে সাহায্য করেছে। আজকে ওদের একটু সাহায্য করার এই সুযোগ আমরা হাতছাড়া করছি না কিছুতেই। আজকে রাতটুকু আমরা একসাথে খাওয়া দাওয়া করব। অল্প একটু পাতলা করে চিকেনের ঝোল করেছি, আর এখানে একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। ওই চাল ঠাল সমস্ত কিছু প্রেশার কুকারে দিয়ে একটু ভেজে নিয়ে ওই পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি, যেভাবে বানায় আর কি ফ্রাইড রাইস বা পোলাও। আর আমাদের কু আবার এই চিকেনের ঝোলটা মোটেই পছন্দ করে না, একটু শুকনো কোনো চিকেনের আইটেম খায়। তবে আজকে তো দুরকম করতে পারিনি, কিন্তু পনির খেতে খুব ভালোবাসে। সেজন্য ভেবেছি ওকে একটু পরোটা আর পনির করে দেবো। পনির বাটার মশলা করার জন্য দেখেছিলাম রেসিপি যে এই পেঁয়াজ, লঙ্কা, কাজু, টমেটো সব কিছু ভেজে নেয়, কিন্তু আমি ওটা আর ভেজে নিই না। আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে তারপর ওটা বেটে নিয়ে গ্রেভিটা তারপরে নর্মাল যেভাবে রান্না করে আর কি সেটাই করি। তাতে হয় কি তেলটা একটু কম খাওয়া হয়। আচ্ছা পটু, আমাকে এভাবে ব্যতিব্যস্ত কেন করছিস? হ্যাঁ, আমি তোকে কোনোদিনও খেতে দিইনি, দিয়েছি তো? নাহলে তো এত বড় হতে পারতিস না। তাহলে একটু ওয়েট কর, সময় হলে দেব। ভরসা নেই না? যা বাইরে গিয়ে বস। বাড়িতে একটুখানি ভালো মন্দ রান্না হলে পটুকে আর রান্নাঘর থেকে ঘরে পাঠানো যায় না। আবার কারুর বাড়ি গিয়েও আমি দেখেছি পটু সোজা রান্নাঘরেই যায়। আসলে পটুর আপন পর কে কি মনে করবে না করবে এই সমস্ত নিয়ে কিচ্ছু যায় আসে না। ও শুধু বোঝে যে খাওয়ার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। তা আমার রান্না বান্না হয়ে গেছে। ওটা পনির বাটার মশলা ছিল, এই হচ্ছে ফ্রাইড রাইস, সঙ্গে কয়েকটা পরোটা করলাম। এগু তো খাবেই, আমরাও কয়েকটা পরোটা খাবো একটু পনির দিয়ে, সেজন্য একটু বেশি করেই করলাম। এগুলো হচ্ছে আটার, আর নিচে কয়েকটা ময়দার আছে, এই দুভাগে করলাম। আর করেছিলাম একটুখানি আলু দিয়ে এমনি নর্মাল যেরকম চিকেনের ঝোল হয় সেটাই। আজকে ওদের বাড়িতে মানে ইন্দ্রাণীদের বাড়িতে অনেক কাজ হয়েছে, নতুন অনেক ফার্নিচার কিনেছে, সেগুলো ডেলিভারি হয়েছে। ওরা তিনজনেই খুব ক্লান্ত এখন, তাই তাড়াতাড়ি খেয়ে এবার বাড়ি চলে যাবে। কালকে হচ্ছে ওদের মেন শিফটিংটা। ছন্দক এখন পরের দিন সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে, সকাল এখন 9:30 মতো বাজে। আজকের প্রথম কাজ হচ্ছে যে সবাইকে নিয়ে ইউ হলের অফিসে যাওয়া, সেখান থেকে একটা গাড়ি নেওয়া। ইউ হল হচ্ছে এখানে শিফটিংয়ের জন্য এরকম বড় বড় গাড়ি ভাড়া পাওয়া যায়। তো সেরকমই একটা গাড়ি গৌরবদা বুক করেছে। আসলে প্যাকার্স অ্যান্ড মুভার্স এখানে আছে, কিন্তু সেগুলো প্রচণ্ড খরচ সাপেক্ষ। সেজন্য আমাদের মতো যারা এই ছোটোখাটো আর কি বাড়ি টাড়ি চেঞ্জ করে, তারা ওই একটা ইউ হলের গাড়ি বুক করে আর 2-3 জন লোককে বুক করে আলাদা করে, যারা ওই মালপত্রগুলো বয়ে ইউ হলে তুলে দেবে, আবার সেখান থেকে নামিয়ে নতুন ঘরে তুলে দেবে। এইটুকুই কাজ, আর বাকিটা নিজেদেরকেই আর বন্ধুবান্ধব মিলে করে নেওয়া। আসলে বিদেশে কিন্তু সত্যি বন্ধুরাই পরিবার। আপনারা আমাদের ব্লগেও দেখেছেন যে আমরা যখন
প্রথম এসেছিলাম সবাই মিলে কিভাবে আমাদেরকে আগলে রেখেছিল। সেই চম্পাদি, ঋতুপর্ণাদি, ইন্দ্রাণীরা, তারপরে শুভব্রতরা, আমাদের প্রথম বাড়ি দেখতে নিয়ে গিয়েছিল ছন্দকের কলেজের বন্ধু, কেউ বা দিয়ে গেছিলো চাল ডাল। এইভাবেই চলে আর কি। আর আমার কাছেও এটা একটা বিস্ময়ের ব্যাপার ছিল যে ছোটোখাটো গাড়ি চালানো আমাদের বন্ধুবান্ধবরা কীভাবে এত বড় বড় ট্রাকের মতো বড় গাড়ি চালাতে পারে। সেই জন্য ছন্দককে বলেছিলাম যে তোরা যখন যাবি ইউহলে গাড়ি নিতে আমার জন্য একটা ভিডিও করে আনবি তো। আমাদের বন্ধুবান্ধব বা চেনাশোনার মধ্যে একমাত্র শুভব্রতরই এই গাড়ি চালানোর অভ্যাস আছে। ও প্রায় একটা দশক কাটিয়ে দিয়েছে এই দেশে, চালিয়েওছে এই ধরনের বড় ট্রাক এক দুবার বা তারও বেশি হয়তো, আমি ঠিক জানি না। তো আজকে ওরই দায়িত্ব পড়েছিল এই গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া গৌরবদার বাড়িতে, আবার সেখান থেকে নতুন বাড়িতে, তারপরে আবার এই গাড়ি ফেরতও দিতে যেতে হয়। তো এই 3 বার চালাতে হবে ওকেই। আমাদেরও কীরকম দেখতে দেখতে এই বাড়িতে, এখন যে বাড়িতে থাকি আমরা, 1 বছর হয়ে গেল, নতুন করে আবার এগ্রিমেন্ট হলো 1 বছরের। আমরা এই বছরটা আর বাড়ি চেঞ্জ করছি না, তবে কোনো দিন হয়তো করতেও হবে। তখন আমাদেরকেও এরকম একটা বড় গাড়ি ভাড়া করে জিনিসপত্র নিয়ে যেতে হবে। লাস্ট 8-10 বছরে এতবার ভাড়া বাড়ি চেঞ্জ করেছি, আমার এই শিফটিংয়ের কথা ভাবলে যেন গায়ে জ্বর আসে। যাই হোক, ওদের শিফটিং সুষ্ঠুভাবে হয়ে গেছে। ছন্দক বাড়ি এসে স্নান খাওয়া করে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ওদের নতুন বাড়িটা দেখতে। চলুন আপনারাও সঙ্গে যাবেন। এখন যদিও খুবই অগোছালো অবস্থা থাকবে, আপনাদেরকে একবার এখন টুক করে দেখিয়ে আনি, আবার পরে ওর বাড়িতে তো আমরা যাওয়া আসা করতেই থাকি, তখন আপনারা সুন্দর করে কেমন সাজিয়েছে বাড়িটা দেখবেন। ওদেরই কমপ্লেক্সের একটা বাড়ি দেখুন গত সপ্তাহে এইভাবে পুড়ে গেছে। এই কাঠের বাড়িগুলোতে ভীষণ সাবধানে থাকতে হয়, আর ছোট্ট একটা ফুলকিও আগুনের মানে এরকম বিপজ্জনক হয়ে উঠতে পারে। কি ভয়ঙ্করভাবে পুড়েছে দেখুন বাড়িটা। আর ওদের ঘরেরও এখন এই রকম অবস্থা, ঠিক শিফটিংয়ের দিন যেরকমটা হয়ে থাকে আর কি। তার মধ্যে আমরা একবার দেখা করে গেলাম। আমাদের ইউএসএ আসার পরে ওই গোড়ার দিকের ব্লগগুলো যারা দেখেছিলেন তারা মনে করতে পারবেন যে আমরা প্রথম যখন ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম তখন 2টো ফ্ল্যাট দেখেছিলাম প্রথমেই। তো সেই কমপ্লেক্সেই এই ফ্ল্যাটটাও। তবে তখন তার এই বাড়িটা আমাদের নেওয়া হয়নি। আমরা ওই দোকান, বাজার, স্টেশন, মিডল স্কুলের রেটিং এই সমস্ত দেখে এখন যে বাড়িটায় থাকি সেটা নিয়েছিলাম। তবে এই বাড়িটা কিন্তু আমাদের দারুণ পছন্দও ছিল, সেই কথাও তখন বলেছিলাম, বিশেষ করে ব্যালকনিটা। তো যাই হোক, এখন তো এই বাড়িতে আমাদের নিয়মিত যাতায়াত লেগেই থাকবে। ওরা একটু থিতু হোক, গুছিয়ে নিক, তারপরে আড্ডা জমবে আমাদের এই বাড়ি থেকেও। আজকের মতো গল্পটা এখানেই শেষ করি কেমন? সবাই খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করছি।